পার্ট 2 ট্রেনিং নিয়ে। আজকে আমাদের যে টপিকস থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিডারশিপ স্কিলস। অ্যাকচুয়ালি লিডারশিপ স্কিলস বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো যে মানুষ যখন একটি জ্ঞান অর্জন করে, তার ব্রেনের ভিতরে সেভ করে, সেই জ্ঞানের আলোকে সে যখন প্র্যাকটিস করা শুরু করে, প্র্যাকটিস করতে করতে ওই বিষয় যখন তার নখদর্পণে চলে আসে, সে চাইতেও না চাইতেও যখন ওই কাজটি অটো হয়ে যায়, ওই সময়টাকে বলা হয় স্কিল বা দক্ষতা। সো আজকে আমরা এমন কিছু পয়েন্টস, এমন কিছু বিষয় আমরা শেয়ার করব, যাতে এগুলো আমরা জানার পরে পরবর্তী সময় কালকে থেকেই আমরা প্র্যাকটিসে নিয়ে আসবো। প্র্যাকটিস করতে 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 এমন এক সময় আসবে যখন এই টার্মস গুলো, স্টেপস গুলো, এই পয়েন্টস গুলো আমরা চাইতেও হবে না চাইতেও হবে অটো পাইলটের মতো। এবং দ্যাট ইজ কল্ড স্কিল। হ্যাবিট ক্রিয়েটস স্কিল। উইদাউট হ্যাবিট নোবডি ক্যান সে যে আমার স্কিল আছে। সো নলেজ অর্জন করতে হবে, আমি সেই নলেজটা আজকে দিচ্ছি মাত্র। এই নলেজটাকে কাজে লাগিয়ে আমাদের হ্যাবিটে পরিণত করতে হবে। হ্যাবিট হতে হতে, প্র্যাকটিস করতে করতে যখনই নখদর্পণে চলে আসবে, আয়ত্তে চলে আসবে, ওই বিষয়টাকে তখন বলা হয় স্কিলস বা দক্ষতা। সে ফর এক্সাম্পল, একজন গাড়ির ড্রাইভার আমি যদি হই, আমি যদি রাস্তায় নামি, তাহলে কখন হর্ন দিতে হবে, কখন স্টিয়ারিং এ হাত যেতে হবে, কখন আমার সেই গিয়ার বক্সে হাত যাবে, কখন কোথায় ব্রেকে ক্লাসে পা যাবে, আমার কিন্তু পাশে বসে কেউ ইনস্ট্রাকশন দিতে হবে না। কারণ আমি অনেক বছর, প্রায় 20 বছর যাবত এই গাড়ি ড্রাইভিং করেছি, ড্রাইভিং করছি। করতে 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 আমার সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসটাই আমার এখন দক্ষতায় পরিণত হয়েছে। যখনই আমি রাস্তায় নামি, তখন কোথায় আমার স্টিয়ারিং এ হাত যাবে, কোথায় হর্ন দিতে হবে, কখন আমার ক্লাসে পা দিতে হবে, কখন আমার গিয়ার চেঞ্জ করতে হবে, কখন আমার নিউট্রাল, এভরিথিং আমার সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয়। এবং এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি স্কিল। আর একটা যদি এক্সাম্পল আমি দেই, একজন মা, তিনি রান্না করতে 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 দক্ষ হয়েছেন, স্কিলফুল হয়েছেন, একজন ভালো কুক হয়েছেন। ওই রান্নাটাই যদি কোনো মেয়েকে বলা হয়, যাও আজকে তুমি পোলাও রান্না করো, এবং সেটা যদি তার প্রাথমিক দিকের হয়, প্রথম দিকের হয়, তাহলে মা হাড়ি কোনটা, মেয়ে জিজ্ঞাসা করবে। মা চালের বালতিটা কোথায়, বা চালের যে পটটা কোথায়, মা বলবে ওখানে। বল মা পানি কতটুকু দিব, যে পানি 1 লিটার দাও। মা তেলের কৌটোটা কোথায়, ঘির কৌটোটা কোথায়, সবকিছুতেই মা 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 মা। তার মানে মেয়ে কিন্তু এখন দক্ষ না, সে কিন্তু প্র্যাকটিসে আসছে। এখন যখন ওই পোলাও রান্নাটাই মা করতে যাবেন, কারো কাছে কিছু জিজ্ঞাসা করবেন না, জাস্ট কিছু হাড়ি পাতিলে কিছু জায়গায় হাত দিবেন, কিছু কৌটায়, কিছু ঘিয়ের পাত্রে হাত দিবেন, জাস্ট স্টোভটা জ্বালাবেন, নাড়া দিবেন, ঘি মানে ঘি ভাত যেটাকে পোলাও বলা হয়, পোলাও হয়ে যাবে, আমাদের সামনে পরিবেশন করবেন। তার মানে মা কিন্তু কারো কাছে জিজ্ঞাসা করেননি যে কোন হাড়িটা কোথায়, কতটুকু পানি লাগবে, আমার ঘিয়ের বোতলটা কোথায়। সে কিন্তু অলরেডি প্র্যাকটিস করতে 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 তার সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় বলে যে এই জায়গায় ঘি, এই জায়গায় চাল, এই জায়গায় পানি, পানি এতটুকু সময় এইভাবে নাড়া দিতে হবে, এইভাবে তুলতে হবে। সো মা হচ্ছে ওখানে দক্ষ পোলাও রান্না করার ব্যাপারে। আর মেয়েকে যখন দেওয়া হয়েছিল পোলাও রান্না করতে, মেয়ে ছিল তখন প্র্যাকটিসে, হ্যাবিটে, অর্থাৎ কেবল সে অভ্যাসে পরিণত করতে যাচ্ছে, সে কেবল নলেজ পেয়েছে বা পেতে যাচ্ছে। এটাই যখন ওই মেয়ে অনেক দিন চর্চা করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে, করতে করতে একসময় সে আবার ওই মায়ের মতোই দক্ষ হয়ে যাবে, তখন তাকে বলা হয় দক্ষতা। তো আমরা এতক্ষণ জানলাম যে দক্ষতা কাকে বলে, অভ্যাস কাকে বলে, আর জ্ঞানটা কি। জ্ঞান সবসময় দরকার আছে, আপডেটেড নলেজ দরকার আছে, বাট প্র্যাকটিস কখনোই মিস করা যাবে না। যদি কেউ প্র্যাকটিস মিস করে, তাহলে তার দক্ষতা হারিয়ে যেতে থাকে। এই জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার এফবিওস, আপনারা সবসময় আপনার প্র্যাকটিসে থাকবেন, প্র্যাকটিসে থাকবেন, প্র্যাকটিসে থাকবেন। কিভাবে থাকবেন? অনলাইনে, তারপরে টেলিফোনের মাধ্যমে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার টেলিফোন সেটের ভিতরে যতগুলো কন্ট্যাক্ট আছে তাদের সাথে কথা বলুন। কথা বলতে বলতে একসময় দেখা যাবে যে কিভাবে কথা বলতে হয় ওটা আপনাকে বলতে হবে না, অটোমেটিক্যালি সেটা আপনার দক্ষতায় পরিণত হয়ে গেছে। সো আমি শুরু করছি আজকে আমাদের সেই লিডারশিপ স্কিলস, অর্থাৎ নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব হিসেবে কি কি দক্ষতাগুলো আমাদের থাকা দরকার বা সৃষ্টি করা দরকার। আর দক্ষতা আমরা জানলাম, নলেজ থেকে প্র্যাকটিস অর হ্যাবিট,
হ্যাবিট থেকে বা প্র্যাকটিস থেকে হচ্ছে স্কিল। এই পয়েন্টটাও আমাদের মনে রাখতে হবে। নলেজ থেকে হ্যাবিট অ্যান্ড প্র্যাকটিস, দেন স্কিল। হঠাৎ করে কিন্তু আমি কাউকে স্কিল বানাতে পারবো না। সো আমরা আজকের লিডারশিপ স্কিলের যিনি আমি আপনাদের সামনে আছি, আমার নাম ফরিদ জামান। আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন এফবিও, ফরএভার বিজনেস ওনার। আমি সবচেয়ে বেশি হ্যাপি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এই পরিচয়টি দিতে, যে আমি ফরএভার লিভিং এর মতো একটি মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির, মাল্টি ন্যাশনাল কোম্পানির, 43 ইয়ার্স রানিং কোম্পানির একজন সম্মানিত ফরএভার বিজনেস ওনার। এই পরিচয়টা যেই আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, আমি বলি আমি ফরএভার বিজনেস ওনার। আমি খুবই গ্লাডলি বলি, এক্সাইটেড হয়ে বলি, তখনই তারা জানতে চায় যে ব্যাপারটা কি, আমাদেরকে একটু বলুন। কারণ আমার এক্সাইটমেন্ট দেখেই কিন্তু তারা অটোমেটিক্যালি এক্সাইটেড হয়ে যায়। আর আমি যদি ওখানে এফবিওটা পরিচয় দিতে দুর্বলতা বোধ করতাম, তাহলে হয়তোবা অনেকেই আমার ব্যাপারে পজিটিভ চিন্তা ভাবনা নাও করতে পারতো। সো আমি এফবিও, ফরএভার লিভিং এর ফরএভার বিজনেস ওনার। আমি ফরএভার লিভিং এ জয়েন করেছি দুবাই থেকে আর্লি 2000-এ। আমি যখন প্রোডাক্ট একটা কম্বো বক্স পারচেজ করি, একবারে 2cc কমপ্লিট করি, কারণ বিজনেস যখন করবো এই সিরিয়াস সিদ্ধান্ত নিয়েছি, তখন প্রোডাক্টও ইউজ করতে হবে। আমি একটা ফ্যামিলি প্যাকের মতো নিয়ে সব আমি ফ্যামিলি সব ইউজ করলাম। তখন প্রোডাক্টের বেনিফিট আমি ফিল করলাম এবং আমার সিদ্ধান্তটা মজবুত হলো যে ইয়েস, এই কোম্পানি নিয়ে অনেক 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 দূর যাওয়া যাবে এবং বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন এই বিজনেস করা যাবে বিকজ অফ দ্য কোয়ালিটি। কারণ আমি নিজে প্রোডাক্ট ইউজ করে বেনিফিটেড হয়েছি। 2cc-র একটা কম্বো প্যাক পারচেজ করে আমি জয়েন করেছিলাম। নাও লিডারশিপ স্কিলের ইন্ট্রোডাকশন দিয়ে আমি আজকে শুরু করতে চাই। ভূমিকা। লিডারশিপের ভূমিকার বেলায় বলতে হয় যে লিডারশিপ অ্যাকচুয়ালি কি। লিডারশিপ স্কিলস হ্যাভ নাও বিন ইউনিভার্সালি রিকগনাইজড অ্যাজ এ কি ইনগ্রেডিয়েন্ট। সারা বিশ্বব্যাপী শাশ্বতভাবে এটা স্বীকৃত যে এটা হচ্ছে একটা মূল উপাদান। সাম উড সে দ্য কি ইনগ্রেডিয়েন্ট ইন ম্যানেজমেন্ট। কেউ কেউ বলে থাকে এটা ব্যবস্থাপনা বিভাগে, ব্যবস্থাপনায় একটা মূল চালিকা শক্তি। দেন এ গুড ম্যানেজার ইজ নাও বাই ডেফিনেশন এ লিডার। তাহলে লিডার কে? একজন ভালো ম্যানেজার সংজ্ঞায়িত হতে পারে একজন লিডার হিসেবে। দেন ইকুয়ালি, সমানভাবে, সমভাবে, এ গুড লিডার উইল অলসো বি এ ম্যানেজার। যিনি একজন ভালো লিডার তিনি কিন্তু একজন ম্যানেজার। আমরা প্রথমে জানলাম একজন ভালো ম্যানেজার তাকে ডিফাইন করা যায় একজন লিডার হিসেবে, আবার সমানভাবেই একজন ভালো লিডারকে আমরা ম্যানেজার বলতে পারি। দেন লিডারশিপ স্কিলের ইন্ট্রোডাকশনের ভিতরে, বাট হাউ ডু ইউ বিকাম সাচ এ লিডার? আপনি এই ধরনের একজন ভালো লিডার কিভাবে হবেন? ইজ ইট পসিবল টু ডেভেলপ ইউর ওন অ্যাবিলিটিস অ্যাজ এ লিডার? এটা কি সম্ভব আপনার নিজস্ব সামর্থ্য একজন লিডার হিসেবে সৃষ্টি করা? লেট মি আনসার দ্য লাস্ট কোশ্চেন উইথ এ রিসাউন্ডিং ইয়েস। লাস্ট প্রশ্ন যেটা ছিল, ইজ ইট পসিবল টু ডেভেলপ ইউর ওন অ্যাবিলিটিস অ্যাজ এ লিডার? এই প্রশ্নের অ্যান্সারটাই আমি খুব বড় শব্দ করে বলতে চাই, ইয়েস, এটা পসিবল। আমরা আমাদের লিডারশিপের সামর্থ্য সৃষ্টি করতে পারি, এটা সম্ভব। এই জোরে কথাটা, ইয়েস কথাটা জোরে বলাটাকে বলা হয় রিসাউন্ডিং ইয়েস। নাও অ্যাজ ফর দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য হোল ট্রেনিং ইজ মাই অ্যান্সার। তাহলে প্রশ্ন থাকবে, প্রথম প্রশ্নটার অ্যান্সারটা কি? প্রথম প্রশ্নটা ছিল, বাট হাউ ডু ইউ বিকাম সাচ এ লিডার? আপনি কিভাবে এই জন্য ভালো একজন লিডার হবেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয় আজকের আমার টোটাল ট্রেনিংটা হচ্ছে তার অ্যান্সার। কিভাবে আমরা একজন ভালো লিডার হতে পারি, আজকের প্রত্যেকটি পয়েন্ট টু পয়েন্ট আপনারা যদি ভালো করে ওয়াচ করেন, মনোযোগ দিয়ে ওয়াচ করেন, তাহলে অবশ্যই একজন ভালো লিডার আমাদের সবার পক্ষেই হওয়া সম্ভব। লিডারশিপ স্কিল ইন্ট্রোডাকশন। It is simple practical guide for anyone who is about to take up a team leadership role in any organization. এটা একটা অর্গানাইজেশন যাতে টিম লিডারশিপের একটা রোল প্লে করতে চান, তাহলে এটা খুবই সাধারণভাবে আপনাকে চিন্তা করতে হবে যে যে কেউ এটা পারে যদি কিছু প্র্যাকটিক্যাল গাইড সে ফলো করে, এবং এটাকে প্র্যাকটিক্যাল সিম্পল একটা গাইড হিসেবে নিতে হবে।
But I hope that it will be equally useful for those already in such roles who wish to improve their basic leadership skills. এবং আমি আশা করি এবং বিশ্বাসও করি যে আজকের এই ট্রেনিংটা তাদের জন্য অত্যন্ত উপকারী হবে যারা ইচ্ছা করে এই ধরনের লিডারশিপ স্কিল ইমপ্রুভ করার জন্য। নাও, ইফ লিডারশিপ ম্যাটার্স টু ইউ, মাই ডিয়ার লিডার্স, মাই ডিয়ার এফবিওস, যদি লিডারশিপটা আপনার কাছে কোনো একটি ব্যাপারই হয়ে থাকে, আকাঙ্ক্ষাই হয়ে থাকে যে আমি লিডার হতে চাই, সেই ধরনের লিডার যে লিডারকে অ্যাকচুয়ালি সারা পৃথিবী ব্যাপী চিনবে, সম্মান করবে, ফরএভার লিভিং এর প্ল্যাটফর্মে সারা পৃথিবীতে চিনবে, যেভাবে আমরা এখন রব কিপকে চিনি, জেনিলিসকে চিনি, যেভাবে আমরা এখন জুরাইদাকে চিনি, এই ধরনের বিগ বিগ লিডার্স তারা যেভাবে যে রোল প্লে করে সেই পজিশনে গিয়েছেন, সেইভাবে যদি লিডারশিপটা আমাদের কাছে কোনো ব্যাপার হয়, দিস ট্রেনিং উইল গিভ ইউ এ কমপ্লিট ফ্রেমওয়ার্ক ফর বিকামিং অ্যান এফেক্টিভ লিডার। তাহলে আজকের এই ট্রেনিংটা আপনাদেরকে পরিপূর্ণ একটি ফ্রেমওয়ার্ক আপনাদেরকে উপহার দিবে, একটা গাইডলাইন হিসেবে, যাতে সেই ধরনের এফেক্টিভ লিডার আমরা সবাই হতে পারি। আপনারা কি সেই ধরনের এফেক্টিভ লিডার হতে চান? তাহলে ইনবক্সে আপনারা আপনাদের সেই কমেন্টস টু সংক্ষেপে YES লিখতে থাকুন। আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে দেখতে চাই অনেকেই ইয়েস বলেছেন, হ্যাঁ আমরা সেই ধরনের সাকসেসফুল, ক্রিয়েটিভ এবং এফেক্টিভ লিডার হতে চাই। প্লিজ আপনারা সবাই একটু মেসেজ অপশনে গিয়ে লিখুন কে কে এফেক্টিভ লিডার হতে চান। যে সমস্ত লিডার আমাদের কাছে এখন এক্সাম্পল, আমরা বাংলাদেশের কথা যদি ধরি, জসিম ভাই আছেন চট্টগ্রামে, এখানে তালুকদার আছেন, এখানে সাইফুল ইসলাম রাতুল আছেন, এখানে শাহিনুর আছেন, এখানে পঞ্চানন্দ দাস আছেন, আরো সো মেনি ম্যানেজার্স, লিডার্স। তাদেরকে আপনি ফলো করুন। দেন আপনি ফলো করুন আউটসাইড বাংলাদেশ, সেটা হচ্ছে ইন্ডিয়ান লিডার সুরিয়া সিনহাকে ফলো করুন, ওখানে সুনীল দত্তকে আপনি ফলো করুন। দেন আপনি আরেকটু মালয়েশিয়াতে চলে যান, ওখানে জুরাইদাকে আপনি ফলো করুন। দেন ইংল্যান্ডে চলে যান, যে টপ এফবিও ইংল্যান্ডের জেনি লিস, তাকে আপনি ফলো করুন। তারপরে আপনি জার্মানিতে চলে যান, এফবিও, টপ এফবিও ইন দ্য ওয়ার্ল্ড, ফরএভার লিভিং এর প্ল্যাটফর্মে যে সেরা এফবিও মিস্টার রফ কিপ, এন্ড তার ওয়াইফের নাম হচ্ছে ডমিনিকান কিপ। এই রফ কিপকে আপনি ফলো করুন। তার মানে আপনি যদি সেই ধরনের এফেক্টিভ লিডার হতেই চান, তাহলে অবশ্যই লোকাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যন্ত সকল এফেক্টিভ লিডারদেরকে আপনার ফলো করতে হবে। আশা করি ইতিমধ্যে আপনারা অনেকেই ইয়েস লিখেছেন, আমি সেটা পরে দেখে নেব। এইবার চলে আসি আমার আলোচনায়। ওয়ান ওয়ার্ড অফ কশন, একটা সতর্ক শব্দ, সতর্ক বাণী মতো একটা শব্দ আমি আপনাদের বলতে চাই। নোবডি ক্যান টিচ ইউ লিডারশিপ। কেউ আপনাকে লিডারশিপ শেখাতে পারবে না। এই কথার মধ্যে নিশ্চয়ই একটা মিনিং আছে। নোবডি ক্যান টিচ ইউ লিডারশিপ, কেউ আপনাকে লিডারশিপ শেখাতে পারবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ইট ইজ সামথিং ইউ হ্যাভ টু লার্ন। এটা এমন একটা বিষয় যেটা আপনাকেই শিখে নিতে হবে। আপনাকে যেমন কেউ লিডারশিপ শেখাতে পারবে না, তাহলে কি করতে হবে লিডার হতে গেলে? লিডারশিপটা আপনাকেই শিখে নিতে হবে। ইয়েস, এই কারণে আমি আপনাদেরকে ইয়েস কথাটা দিতে বলেছি ইনবক্সে, যে ইয়েস আই ওয়ান্ট টু বি এফেক্টিভ লিডার। তাহলে এটা আপনাকে আলোকিত করতে হবে, ইলুমিনেটেড করতে হবে, আলোক উজ্জ্বলের মধ্যে নিয়ে আসতে হবে বাই প্রিন্সিপালস অর আইডিয়াস। লিডার হওয়ার জন্য যে নীতিমালা আছে বা লিডার হওয়ার জন্য যে আইডিয়া আছে, সেই আইডিয়া বা নীতিমালা দ্বারা আমাদের এক্সপেরিয়েন্স এবং প্র্যাকটিসকে আলোকিত করার মাধ্যমে এফেক্টিভ লিডার হতে হবে। নাও, লিডারশিপ স্কিলস, এ লিডারশিপ চেকলিস্ট। আমরা প্রত্যেকেই যদি এফেক্টিভ লিডার হতে চাই, তাহলে আমাদেরকে স্পেশালি কিছু চেকলিস্ট তৈরি করতে হবে, কিছু কোশ্চেনারি তৈরি করতে হবে। সেই কোশ্চেনারির ভেতর থেকে আমাদের লিডারশিপটাকে এফেক্টিভ লিডারশিপে নিয়ে আসতে হবে। অ্যাচিভিং দ্য টাস্ক, আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য নাম্বার 1 পারপাস। একজন লিডারকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিতে হবে যে হোয়াট ইজ মাই পারপাস, এম আই ক্লিয়ার হোয়াট মাই টাস্ক ইজ। আমি একজন লিডার, আমার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যের ব্যাপারে আমি কি সম্পূর্ণভাবে পরিষ্কার? আমার দায়িত্ব কি, দায়িত্বের ব্যাপারে কি আমি পরিষ্কার? আমার কর্তব্য কি, আমার মেন্টালিটি কি রাখা উচিত,
আমার ডেইলি অ্যাক্টিভিটি কি রাখা উচিত, আমার টিমের প্রতি, আমার কাস্টমারদের প্রতি, আমার কোম্পানির প্রতি যে ধরনের ক্রিয়াকলাপ করা দরকার, যে ধরনের উদ্দেশ্য সফলের জন্য, সেটার ব্যাপারে কি আমি ক্লিয়ার? এটা নিজেকে প্রশ্ন করতে হবে। সো আমরা চেক লিস্টের মধ্যে নাম্বার 1 কে পারপাস, অর্থাৎ যার পারপাস আছে তার নলেজ এবং স্কিল সে কাজে লাগাতে পারবে রেজাল্ট পাওয়ার জন্য। যার পারপাস জানা আছে সে ক্লিয়ার দেখতে পায় যে আজ না হোক কাল, কাল না হোক পরশু আমি আমার গন্তব্যে পৌঁছে যাবই, কারণ আমার পারপাস সম্পর্কে আমি ক্লিয়ার। আমি জানি আমি কি পেতে চাই, আমি জানি আমি কি হতে চাই, আমি জানি আমি কি করতে চাই। সো পেতে চাওয়া, হতে চাওয়া এবং করতে চাওয়া, এই তিনটার সমন্বয়ে পারপাসকে সাজাতে হবে। পারপাস হচ্ছে উদ্দেশ্য। ফরএভার লিভিং প্রোডাক্টসে আমি কেন কাজ করছি, হোয়াট ইজ মাই পারপাস ইন ফরএভার লিভিং প্রোডাক্টস, এটাও স্পষ্টভাবে ক্লিয়ার হতে হবে যে আমার ফরএভার লিভিং এর উদ্দেশ্যটা কি, বিজনেসের উদ্দেশ্যটা কি। শুধু কি খালি নাম লেখাবো, শুধু কি খালি কিছু প্রোডাক্ট ইউজ করব, শুধু কিছু স্পন্সর করে ছেড়ে দেব, নাকি আমি অ্যাজ এ হোল এ লিডার হয়ে স্টেপ বাই স্টেপ যে সিঁড়ি বেয়ে উপরে শীর্ষে যাওয়ার জন্য আমি কাজ করব। এটা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য, আমার গন্তব্যে যাওয়ার জন্য, আমার উদ্দেশ্যকে সফল করার জন্য আমি কি পরিষ্কারভাবে জানি আমি যা করছি এবং যা করা উচিত তা কি আমি করছি। নাম্বার 2, রেসপন্সিবিলিটিস, দায়িত্ব। একজন এফেক্টিভ লিডারকে অবশ্যই তার দায়িত্ব বোধ সম্পর্কে চেকলিস্ট তৈরি করতে হবে এবং নিজেকে বলতে হবে হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, হোয়াট ফর আই এম রেসপন্সিবল, এবং এটাও প্রশ্ন করতে হবে এম আই ক্লিয়ার হোয়াট মাই রেসপন্সিবিলিটিস আর, আমি কি পরিষ্কার আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি অ্যাজ এ লিডার। 2 নম্বর অপশনটা, এটা অবশ্যই একজন লিডারকে খেয়াল রাখতে হবে রেসপন্সিবিলিটি সম্পর্কে, যে আমার দায়িত্ব কি, কর্তব্য কি, সেটা ব্যাপারে কি আমি পরিষ্কার। যদি পরিষ্কার আমি হয়েই থাকি, আমি কিছু নিয়মিত ভাবে করছি, যদি নিয়মিত ভাবে করেই থাকি, তাহলে আমি নিজেকে দাবি করতে পারবো ইয়েস আই এম এ ট্রু লিডার, আই এম এ এফেক্টিভ লিডার। নাম্বার 3, অবজেক্টিভস। অবজেক্টিভস হচ্ছে লক্ষ্য সমূহ। একজন ট্রু লিডার, এফেক্টিভ লিডার হতে গেলে, সাকসেসফুল লিডার হতে গেলে অবশ্যই তার নিজের অবজেক্টিভ সম্পর্কে তার ক্লিয়ার ধারণা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার মেন্টর, সুপেরিয়র, আপলাইন যারা আছে তারা যে অবজেক্টিভ বা গোল সেট করে দেয়, এটাকে সব সময় গ্ল্যাডলি গ্রহণ করতে হবে। এই জন্য তাকে প্রশ্ন করতে হবে হ্যাভ আই এগ্রিড অবজেক্টিভস উইথ মাই সুপেরিয়র্স অবলিক মেন্টরস। আমার মেন্টর, আমার সুপেরিয়র আমার লক্ষ্য অর্জনের জন্য, সফলতার জন্য যে অবজেক্টিভস বা লক্ষ্যমাত্রা সেট করে দিয়েছে, সেটার ব্যাপারে আমি কি একমত পোষণ করেছি, আমি কি সহমত পোষণ করেছি, আমি কি রাজি হয়েছি, নাকি আমার লিডার আমাকে, আপলাইন আমাকে, মেন্টর আমাকে একটা দিয়েছে, আমি মোটামুটি ভাবে মনে মনে এগ্রি না করে সেটাকে গ্রহণ করেছি আর চুপচাপ বসে আছি। সো অবজেক্টিভ সম্পর্কে আপলাইন মেন্টররা সবসময় চায় যে আমার টিম পার্টনার যারা আছে, বিজনেস পার্টনার যারা আছে, তারা আমার চেয়ে ভালো করুক, আমার চেয়ে বড় হোক। সো আপলাইন মেন্টর বা সুপেরিয়র যে সমস্ত অবজেক্টিভস একজন এফবিও কে দিবে, ডাউনলাইন কে দিবে, সেটার সাথে সহমত পোষণ করতে হবে, একাত্মতা ঘোষণা করতে হবে, একই আমব্রেলার নিচে আসতে হবে, একই টোন অফ ইউর ভয়েসে কথা বলতে হবে। ইয়েস, আমার মেন্টর সুপিরিয়র যে অবজেক্টিভ আমাকে সেট করে দিয়েছে না কেন, এটা আমার মঙ্গলের জন্য, আমি একমত পোষণ করলাম। তখনই হবে আপনার কমিটমেন্ট শুরু করার একটা সুযোগ। আর যদি দেখা যায় যে আপনাকে বলা হয় যে এভরি মান্থ আপনি 5টি কমপ্লিট করবেন, এটা যদি কেউ বোঝা হিসেবে নেয়, তাহলে সে এগ্রি করলো না তার মেন্টরের সাথে, তার সুপেরিয়র সাথে। কোন সুপেরিয়র মেন্টর যদি বলে যে আপনি 5cc প্র্যাকটিস করবেন এবং ডাউনলাইন যারা আছে তাদেরকেও 5cc শেখাবেন এবং প্র্যাকটিস করবেন, এটাকে এগ্রি করতে হবে। ইয়েস লিডার, ইয়েস মেন্টর, ইয়েস মাই ডিয়ার আপলাইন, ইয়েস মাই ডিয়ার বিজনেস পার্টনার, মাই ডিয়ার সিনিয়র, আপনি যে 5cc কথা বলেছেন, আমি মনে প্রাণে এটাকে একাত্মতায় ঘোষণা করলাম, একমত হলাম, আমাকে 5cc করতেই হবে এবং আমার ডাউনলাইনদেরকে 5cc করাতে হবে। কারণ এই বিজনেসের ফাউন্ডেশন বলা হয় 4cc অথবা 5cc বিজনেসকে। আমি যদি 4cc 5cc প্র্যাকটিস করি আর আমার ডাউনলাইন যদি প্র্যাকটিস করে, ইকুয়াল সাকসেস একটা সময় সবারই আসতে থাকবে। সো অবজেক্টিভ সম্পর্কে সুপেরিয়র বা মেন্টর যে সমস্ত অবজেক্টিভ সেট করে দেয়, সেই অবজেক্টিভস গুলো সম্পর্কে সহমত পোষণ করতে হবে।
একমত পোষণ করতে হবে, একাত্ম হতে হবে। ইয়েস, আমি এই অবজেক্টিভ মনে প্রাণে খুশি দিলে গ্রহণ করলাম। নাম্বার 4, ওয়ার্কিং কন্ডিশনস। আর দিস রাইট ফর দ্য গ্রুপ? এই যে মনে করুন আজকে স্যার এন্ড গ্রুপের যে প্রোগ্রামগুলো হচ্ছে, আপনার এফবি ওরা প্রোগ্রাম করছেন, আপনার ব্যক্তিগতভাবে আরো অনেক প্রোগ্রাম করছেন বা করবেন, হোয়াট এভার ইট ইজ। এই যে আপনি একটা ওয়ার্কিং কন্ডিশন সৃষ্টি করলেন, কতটুকু করলেন সেটা কি একটা গ্রুপের জন্য যথেষ্ট? একজন এফেক্টিভ লিডারকে সেই জিনিসটাও নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আমার টিমের জন্য যতটুকু কন্ডিশন, ওয়ার্কিং কন্ডিশন সৃষ্টি করতে পেরেছি, সেটা কি যথেষ্ট? সেটা কি সঠিক? সেটা কি কোম্পানি পলিসি অনুযায়ী? সেটা কি তাকে বড় করার জন্য? এই কন্ডিশনের ব্যাপারে, ওয়ার্কিং কন্ডিশনের ব্যাপারেও একজন লিডারকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এর পরের স্টেপস কি হবে, এর পরের পদক্ষেপ কি হবে, আমি আমার টিমকে কিভাবে আরো বেশি প্রোডাক্টিভ করতে পারি। যেখানে 1 বছর লাগে সেখানে আমি 6 মাসে করব, যেখানে 6 মাস লাগে সেখানে আমি সেটাকে 3 মাসে অ্যাচিভ করব। সেটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যানের মাধ্যমে, ম্যাসিভ অ্যাকশন প্ল্যান। সেই ওয়ার্কিং কন্ডিশনটাকেই বলা হয় ম্যাসিভ অ্যাকশন প্ল্যান। সেটা কি পর্যাপ্ত আছে, সঠিক পরিমাণে আছে? একজন ট্রু বা এফেক্টিভ লিডারকে এই প্রশ্নটাও করতে হবে, এটাও চেক লিস্টের ভিতরে নিয়ে আসতে হবে। নাম্বার 5, রিসোর্সেস। আর দেয়ার অ্যাডিকুয়েট অথরিটি, মানি অ্যান্ড মেটেরিয়ালস? আমি এই বিজনেস করে যাচ্ছি, আমি এই বিজনেস করার জন্য ফরএভার লিভিং আমাকে কি অথরিটি যেভাবে ইন্ডিপেন্ডেন্টলি দিয়েছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, বাট সরি ফর ইন্টারাপশনস। নো প্রবলেম। রিসোর্সেস, আর দেয়ার এডুকেট অথরিটি, মানি অ্যান্ড ম্যাটেরিয়ালস? আমি কি কাজ করার জন্য যথেষ্ট পরিবেশ পাচ্ছি, যথেষ্ট আমার নিয়ন্ত্রণের যে একটা বিষয় সেটা আমি পাচ্ছি স্বাধীনভাবে কাজ করার? এবং একটা বিজনেস করার জন্য মিনিমাম যে একটা স্টার্ট ক্যাপিটাল আমার লাগে এবং যে টুলস গুলো বা মেটেরিয়ালস গুলো লাগে সেগুলো পর্যাপ্ত কি আমার এবং আমার টিমের কাছে আছে? এই রিসোর্সেস, এই ব্যাপারগুলো একজন লিডারকে খেয়াল রাখতে হবে এবং সবসময় চেক লিস্টের ভিতরে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা গেল যে একজন প্রসপেক্ট আসলো, সে জানতে চাইলো যে আপনার আরজি প্লাস সম্পর্কে আমাকে একটু ব্রোশিয়ার পাঠান। এখন আমি তাকে একটা ইলেকট্রনিক কপি পাঠাবো, but আমার কাছে ব্রোশিয়ারটা নেই। এই জন্য একটা মাস্টার কপি, সকল ব্রোশিয়ারের একটা মাস্টার কপি সেট সবসময় স্ক্যানিং করে নিজের মোবাইলের ভিতরে একটা ফাইলে ফোল্ডারে রেখে দিতে হবে, যাতে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ওই ইলেকট্রনিক কপিটা পিডিএফ ফরম্যাট হোক আর যে ফরম্যাটই হোক না কেন আমি তাকে পাঠাতে পারি, যাতে উনি সাথে সাথে এভাবে হাজারো লাখো লোককে পিডিএফ ফরম্যাটে অনলাইনে পাঠানো যায়। এই রিসোর্স গুলো, মেটেরিয়ালস গুলো রেডি থাকতে হবে। এবং মিনিমাম ইন্টারনেটের জন্য একটা খরচ হতে পারে, মিনিমাম এক জায়গায় কোনো একটা ফাংশন করার জন্য, আমরা যদি এখন প্যান্ডামিকে আছি, সে ফাংশনের হয়তো কবে আবার হবে জানি না, বাট এই যে মিনিমাম একটা এক্সপেন্ডিচারের ব্যাপারে, নিজের একটা পার্সোনাল এক্সপেন্সের ব্যাপারেও একটা প্রিপারেশন রাখতে হবে, বিকজ এনি বিজনেস টেক্স টাইম অ্যান্ড এফোর্টস অ্যান্ড মিনিমাম এক্সপেন্স। যে কোনো ব্যবসার জন্য একটা সময় এবং শ্রম দরকার, পাশাপাশি ওই বিজনেসটাকে রান আপ করার জন্য নিজের ব্যক্তিগত কিছু এক্সপেন্ডিচার লাগে, সেই রিসোর্স এর মধ্যে সেটাও পড়ে। তো এই রিসোর্সের ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার অথরিটি ওকে আছে কিনা, যথেষ্ট অথরিটি আমি পাচ্ছি কিনা কাজ করার স্বাধীনভাবে, আমার নিজেকে চলার জন্য, মুভ করানোর জন্য যে মানিটুকু দরকার সেইটুকু আমার প্রিপারেশন আছে কিনা, এবং যে টুলস গুলো, মেটেরিয়ালস গুলো আমার দরকার সেগুলো আমার পর্যাপ্ত রেডি আছে কিনা, যাতে যে কোনো সময় ডাউনলাইন টিমমেট যারা আছেন, বিজনেস পার্টনার যারা আছেন বা কাস্টমার, যে কেউ জানতে চাইতে পারে, যাতে আমি তাদেরকে পাঠাতে পারি সেটা রেডি আছে কিনা। নাম্বার 6, টার্গেটস। হ্যাজ ইচ মেম্বার ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড এগ্রিড টার্গেটস? সে ফর এক্সাম্পল, আজকে হয়তো আপনারা এফবিওস 60 to 70 or 80 100 আজকে জুম মিটিং এ আপনারা আছেন, সে ফর এক্সাম্পল। এখন আপনার নিশ্চয়ই একজন মেন্টর আছে, আপলাইন আছে, তার মেন্টর আছে, তার আপলাইন আছে। সবাই সর্বসম্মতিক্রমে যখন একটা সিদ্ধান্ত হয় যে এ মাসে, সে ফর এক্সাম্পল, আমরা সবাই 5cc প্র্যাকটিস করবই, এ মাসে মিনিমাম আমরা একজন কিংবা দুজন ইন্টারন্যাশনাল স্পন্সরিং করবই অথবা লোকাল স্পন্সরিং করবই, সে ফর এক্সাম্পল। এই ধরনের যদি একটা টার্গেট সবাই আলোচনা করে সবাই কাছে পৌঁছানো হয়, তাহলে সেটার ব্যাপারে আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা যে আমার এই টার্গেট অর্জন করার ব্যাপারে আমি রাজি হয়েছি। আপনাকে আপলাইন টার্গেট ঠিকই দিচ্ছেন আপনার মঙ্গলের জন্য, 5cc মানে হচ্ছে প্রায় 30,000 টাকার মতো একটা এক্সট্রা ইনকাম।
এটাকে এগ্রি করে নিতে হবে, ইয়েস আমি এই টার্গেটে এগ্রি করেছি যে আমি এই মাসে 5cc করবই, এই টার্গেটে এগ্রি করেছি এই মাসে একজন বা দুজন আমি 2cc স্পন্সর করবই। এইভাবে আপলাইন বা মেন্টর থেকে যখন যে সমস্ত টার্গেট গুলো দেওয়া হয় সেই টার্গেট গুলোর সাথে একাত্ম হতে হবে, এগ্রি হতে হবে, রাজি হয়ে খুশি মনে গ্রহণ করতে হবে। এবং যদি কোনো জায়গায় কোনো 5cc কিভাবে করবেন কারো জানা না থাকে, জেনে নেন। 5cc করা ভেরি সিম্পল রুল, নিজে বেশি বেশি করে প্রোডাক্ট ইউজ করুন, সিসি বাড়বে। নিজে রিটেইল বা খুচরা বিক্রি বাড়িয়ে দেন, 25 থেকে 30 জন ফ্যামিলিকে 2500-3000 টাকার কাস্টমার করুন এভরি মান্থ, 5cc অটোমেটিক্যালি সেখান থেকে আসবে। এবং নিজে মিনিমাম একজন দুইজন তিনজন এভাবে স্পন্সর করুন। তার মানে ইউজ, রিটেইল অ্যান্ড স্পন্সর, এই তিনটি বিষয় যদি আমরা সবাই খেয়াল রাখি তাহলে অটোমেটিক্যালি আমাদের যা মিনিমাম মান্থলি স্ট্যান্ডার্ড একটা বেসমেন্ট টার্গেট আছে, ফাউন্ডেশন টার্গেট 5cc টার্গেট, সেটা কিন্তু আমাদের সকলেরই হওয়া সম্ভব। এবং টিমে যারা আসবে তাদেরকে এই 5cc আমি সবাইকে শেখাতে পারি, সকলেই কিন্তু 30,000-35,000 টাকা এভরি মান্থ যদি এক্সট্রা একটা ইনকাম পায়, তার ভিতরে এক্সাইটমেন্ট আরো দ্বিগুণ তিনগুণ বাড়তে থাকবে। সো টার্গেটের সাথে একমত হতে হবে এবং প্রত্যেক মেম্বারের ক্লিয়ারলি এটা ডিফাইন করে নিতে হবে যে ইয়েস হোয়াট ইজ 5cc আই হ্যাভ আন্ডারস্টুড। প্রত্যেক মেম্বার যেন ক্লিয়ারলি এটা বুঝতে পারে 5cc সংজ্ঞাটা কি এবং যে টার্গেটটা 5cc সেটার সাথে একাত্ম হতে হবে। নাম্বার 7, অথরিটি। ইজ দ্য লাইন অফ অথরিটি ক্লিয়ার? আপনার যে পজিশন আছে সেই পজিশনে একজন স্পন্সর আছে, অনেক সময় দেখা গেল সেই স্পন্সর কোনো কারণে মিস হতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, তার আপলাইন কি আছে, তার আপলাইন কি আছে, তার আপলাইন কি আছে, এইভাবে আপনার আইডি থেকে আপনার পজিশন থেকে আপনি আপলাইন 1 2 3 4 5 5জন অ্যাক্টিভ লিডারের নাম, ফোন নাম্বার, ইমেইল নাম্বার, অ্যাড্রেস আপনার কাছে আছে কিনা এটাও আপনি লাইন অফ অথরিটি ক্লিয়ার করবেন। কারণ আপনার স্পন্সর কোনো কারণে মিসিং আছে, অসুস্থ আছে বা অ্যাবসেন্ট আছে, তখন আপনার একটা সাহায্য দরকার। আপনি তার যে আপলাইন, তার যে স্পন্সর, তার যদি নাম্বার আপনার কাছে থাকে তাকে হ্যালো বলবেন। তাকেও যদি মিস করেন, তার আপলাইন কি আছে সেটা যদি আপনার কাছে নোট করা থাকে, আগের থেকে ফোন নাম্বার থাকে, তাকে আপনি হ্যালো বলবেন সেই সাহায্য নেওয়ার জন্য। এইভাবে আপনার পজিশন থেকে একটি 5 আপলাইন্স, এদেরকে বলা হয় সাপোর্ট লাইন। এই একটি 5 আপলাইন্সের আপনার নেম, ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস আপনার কাছে একটা চিরকুটের মতো মানি ব্যাগের কোনায় থাকতে হবে, ডায়েরির মধ্যে থাকতে হবে, বাসায় থাকতে হবে। তাহলে আপনি কখনোই নিজেকে একা ভাববেন না, আপনি ভাববেন আমার সহযোদ্ধা হিসেবে আমাকে গাইড করার জন্য ছাতা 5টা আমার উপরে আছে। কখনোই যদি ওই স্পন্সর মিসিং হয়ে যায় আপনার ভয় পাওয়ার, চিন্তা করার, হতাশ হওয়ার কিছুই নেই, কারণ আপনার আরো 5জন আপলাইন আছে যারা আপনাকে সাহায্য করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সো অথরিটিটা আপনাকে বুঝে নিতে হবে, ইজ দ্য লাইন অফ অথরিটি ক্লিয়ার? আমি যেখানে আছি সেখান থেকে আমাকে যারা সহযোগিতা করবে সেই অথরিটিটার যে সাপোর্ট লাইনটা আমার কাছে ক্লিয়ার আছে কিনা, জানা আছে কিনা। যদি জানা না থাকে আপনি আপনার স্পন্সরকে বলবেন, হ্যালো মাই ডিয়ার স্পন্সর, আপনাকে যে স্পন্সর করেছে তার সাথে পরিচয় করিয়ে দিন, তাহলে আপনার স্পন্সর তার সাথে পরিচয় করিয়ে দেবে। ওই ব্যক্তিকে আপনি বলতে পারেন, হ্যালো মাই ডিয়ার আপলাইন, আপনাকে যিনি স্পন্সর করেছে তার সাথে আমার পরিচয় করিয়ে দিন। এইভাবে আপনি আপনার 5জন আপলাইনের নাম, ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেইলস আপনার কাছে আপনি নিয়ে নিতে পারেন, তখনই আপনার কাছে লাইন অফ অথরিটি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 8, training. Are there any gaps in the specialist skills or abilities of individuals in the group required for the task? এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ট্রেনিং এর জন্য যতটুকু সাপোর্ট দরকার সেটা যতটুকু প্রয়োজন সরবরাহ করা, প্রোভাইড করা, সেটা আপনারা ঠিক মতো দিতে পারছেন কিনা এবং সেটা দেওয়া হচ্ছে কিনা। ট্রেনিং ইজ দ্য হার্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। প্রোডাক্ট ট্রেনিং, মার্কেটিং প্ল্যান ট্রেনিং, কোম্পানি সম্পর্কে ট্রেনিং, ম্যানেজমেন্ট সম্পর্কে ট্রেনিং, আপলাইন সম্পর্কে টিম ম্যানেজমেন্ট, অবজেকশন হ্যান্ডলিং, অ্যাটিটিউড বিল্ড আপ, অনেক ধরনের ট্রেনিং আছে। হাউ টু ইনভাইট ট্রেনিং, প্রসপেক্ট লিস্ট কিভাবে করতে হয়, তাদেরকে গ্রেডিং কিভাবে করতে হয়, এইভাবে ধাপে 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 বেসিক ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং, দেন গ্রাজুয়েশন ট্রেনিং, মাস্টার্স ট্রেনিং, ট্রেনিং এর কোনো শেষ নেই। বাট একেবারেই যে ফাউন্ডেশন ট্রেনিং এবং বেসিক ট্রেনিং যেটা দরকার সেটা আপনি পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন
তাহলে আপনি সেটা এনশিওর করবেন আপনার সাথে আলোচনা করে যে আমার বেসিক এবং ফাউন্ডেশন ট্রেনিং এর এই জায়গায় গ্যাপ আছে। আমি জানি না কিভাবে একজন লোককে দাওয়াত করতে হয়, আমি বুঝি না কিভাবে কন্ট্যাক্ট লিস্ট করতে হয়, আমি জানি না একটা প্রোডাক্ট কিভাবে শেয়ার করতে হয়, আমি জানি না একটা আরজি প্লাস এর কিভাবে বেনিফিট তুলে ধরতে হয়। আমাকে প্লিজ আপনারা শিখান। আপনাকে চাই নিতে হবে আপনার আপনাদের কাছ থেকে। সো ট্রেনিং করাবে কখন, ট্রেনিং নিবেন কখন, সেইটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর দেয়ার এনি গ্যাপস, এখানে কি কোনো গ্যাপস আছে, তাহলে গ্যাপটাকে আপনি পূরণ করে ফেলুন। ইন দ্য স্পেশালিস্ট স্কিল, যেখানে আপনার একটা দক্ষ স্পেশালি বিশেষভাবে দক্ষতা অর্জন করার জন্য দরকার, অর এবিলিটিস অথবা সামর্থ্য, বিশেষ সামর্থ্য তৈরি করা দরকার একজন ব্যক্তি হিসেবে অথবা গ্রুপের জন্য, আপনার যে টাস্ক আছে সেই টাস্কটাকে অ্যাচিভ করার জন্য, তাহলে সেই গ্যাপটাকে আপনি নিজে আগে শর্ট আউট করেন, নিজে আগে চেকলিস্ট তৈরি করেন। আপনার আপলাইনকে বলুন আমার এই জায়গায় ট্রেনিং নিয়েছি বাট ভুলে গেছি, আবার আমাকে এই বিষয়গুলোর উপরে ট্রেনিং দিতে হবে। আপনি তো মনে করবেন আমি তাকে একবার দুবার 5 লাইন ট্রেনিং দিয়েছি, কিন্তু আপনি যিনি ট্রেনিং রিসিভ করেছেন অ্যাজ এ টিম পার্টনার, অ্যাজ এ সাকসেস লাইন ডাউন লাইন, আপনাকে ভুলে গেলে আবার আপলাইনকে স্মরণ করতে হবে, আবার তার কাছ থেকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে। কারণ শিখতে কোনো দোষ নেই। আমিও যদি কোনো জিনিস ভুলে যাই, আপনার কাছ থেকেও আমি কিন্তু জিজ্ঞাসা করে শিখে নিতে পারি, এতে আমার কখনো কোনো লজ্জা বোধ নেই। কারণ দোলনা থেকে কবর পর্যন্ত, শিশু থেকে 100 ইয়ার্স আপ বৃদ্ধ পর্যন্ত সকলের কাছ থেকে মানুষের শেখার অনেক কিছুই রয়েছে। আমি শিখবো দেখে বড় ছোট হয়ে যাব এমন কোনো মানসিকতা আমার অন্তত নাই, আশা করি আপনাদেরও নেই। সো ট্রেনিং এর ব্যাপারটা মানে হচ্ছে নলেজ অর্জন করা। সেই গ্যাপগুলো যদি থেকে থাকে, দক্ষ হিসেবে তৈরি হওয়ার জন্য, বিশেষভাবে দক্ষ হওয়ার জন্য, বিশেষভাবে সামর্থ্য তৈরি করার জন্য, একজন ইন্ডিভিজুয়াল অথবা আপনার নিজের গ্রুপের জন্য, আপনার যে টাস্ক আছে সেই টাস্কটাকে ওভারকাম করার জন্য, অ্যাচিভ করার জন্য, তাহলে সেই গ্যাপটাকে আপনার পূরণ করে নিতে হবে ট্রেনিং নেওয়ার মাধ্যমে এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে। ট্রেনিং নিতেও হবে, ট্রেনিং দিতেও হবে। এই দুটো জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। শুধু ট্রেনিং নিলেই হবে না, আমার ডাউনলাইনে যারা আছেন তাদেরকেও আমার সেই ট্রেনিংটা শেয়ার করতে হবে, দিতে হবে। নাম্বার 9, লিডারশিপ স্কিলস এর নাম্বার 9, ভেরি ইম্পর্টেন্ট, প্রায়োরিটিস। হ্যাভ আই প্ল্যান্ড দ্য টাইম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24 ঘন্টা আমাদের দিন, এই 24 ঘন্টার মধ্যে আমাদের ঘুমাতে ঘুমাতে চলে যায় 8 ঘন্টা, খাওয়া দাওয়া করতে করতে চলে যায় আরো 5 ঘন্টা, 8 5 13 ঘন্টা, গোসল টয়লেট এটা করতে করতে চলে যায় আরো 2 ঘন্টা, এই 15 ঘন্টা, বাকি থাকে 9 ঘন্টা। এই 9 ঘন্টার মধ্যে কেউ যদি কোনো জায়গায় চাকরি করে, ব্যবসা করে, করতে পারে 8 ঘন্টা, 1 ঘন্টা তো সে পায়। এই 1 ঘন্টা সময় তার জন্য যথেষ্ট। এই জন্য বলা হয় সপ্তাহে যদি কেউ 1 ঘন্টা 1 ঘন্টা করে 7 দিনে 7 ঘন্টা থেকে 10 ঘন্টা ফরএভার লিভিং এর জন্য বাজেট করে, প্রায়োরিটাইজ করে কোন সময় কি করবে, তার জন্য এই বিজনেসে স্বর্ণ শিখরে উঠতে বেশি সময় লাগে না। সো আমাদের সময়কে প্রায়োরিটাইজ করতে হবে। কখনো যেন আমার বলতে না হয় আমার সময় নেই। সময়টা আপনাকেই প্ল্যান করতে হবে যে আমি সপ্তাহে 7 থেকে 10 ঘন্টা ফরএভারের জন্য দিবই। যদিও আপনি ফুল টাইম কোনো জায়গায় কাজ করে থাকেন, আর যদি ফুল টাইম কাজ করে না থাকেন, ফরএভারটাই হতে হবে আপনার জন্য ফুল টাইম। সেক্ষেত্রে আপনি ডেইলি 4 5 ঘন্টা সময়, 6 ঘন্টা সময় ইচ্ছে করলে বিভিন্ন পারপাজে প্রায়োরিটাইজ করে কোন ক্ষেত্রে কতটুকু সময় দিবেন, এই টাইমের একটা সেগমেন্টেশন প্রায়োরিটি করতে হবে। এটাকে বলা হয় টাইম প্ল্যানিং। কারণ আপনি কখন ঘুমাবেন, কখন উঠবেন, কোন দিন কি ট্রেনিং করাবেন, কোন দিন কোন টপিকস এর উপরে হবে, এবং কিভাবে আপনার গ্রুপকে আপনি নার্সিং করবেন, এভরিথিং আপনাকে একটা প্ল্যান মাফিং থাকতে হবে। কোন লোককে কবে কল দিবেন, আপনার টিমে 20 জন লোক আছে, 20 জন লোকে পর্যায়ক্রমে সপ্তাহের মধ্যে টাস্ক করবেন, কাকে কোন দিন কল দিবেন, তারও একটা টাইম প্ল্যানিং আছে। অনেক সময় দেখা যায় আপনার টেলিফোনের মধ্যে অনেক কন্ট্যাক্টস আছে যাকে গত 1 বছরে আপনার কল করা হয়নি, অথচ ফোন নাম্বারটা কিন্তু ওখানে আছে। অথচ ওই ব্যক্তি আপনার জন্য একজন পটেনশিয়াল ব্যক্তি হতে পারে, পটেনশিয়াল কাস্টমার হতে পারে, পটেনশিয়াল ডাউনলাইন হতে পারে, অথচ আপনি তাকে প্রায়োরিটি করেন না, টাইম প্ল্যান করেন না, বিধায় তাকে আপনি আর কল দিচ্ছেন না। এভাবে অনেক সময় আমারও হয়। আমি সেই জিনিসটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি কি করছি এখন, আমি সেই আমার কন্ট্যাক্ট লিস্ট ধরে 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 আমি বাছাই করি। আমি কিভাবে যাই, ডিকশনারি ওয়াইজ যাই। এ সিরিজে কতগুলো নাম আছে, বি সিরিজে কতগুলো নাম আছে, সি সিরিজে এখন মোবাইলে অনেক সময় ডাটা পাওয়া যায় যে কতগুলো এখানে সেভ আছে, এ তে কতগুলো আছে, বি তে কতগুলো আছে। আমি আজকে এ সিরিজের 5 জনের সাথে কথা বলবো, কালকে আমি বি সিরিজের 5 জনের সাথে কথা বলবো, এভাবেও হতে পারে, জাস্ট ফর এক্সাম্পল। সো আপনাকে আপনার প্ল্যানার হতে হবে, আপনাকে আপনার আর্কিটেক্ট হতে হবে। আপনার আর্কিটেক্ট যদি আপনি হন, তাহলে ওখানে কোনোদিন ভুল প্ল্যান হবে না। সো লার্ন টু লার্ন, শিখুন কিভাবে শিখতে হয়। ডু টু লার্ন, আপনি করুন এবং শিখে করুন,
কিভাবে করতে হয় সেটা আপনি শিখুন। সো আমাদেরকে টাইম প্ল্যানিং অবশ্যই লাগবে। নাম্বার 10, প্রোগ্রেস। ভেরি 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 ইম্পর্টেন্ট। ডু আই চেক রেগুলারলি অ্যান্ড ইভালুয়েট? আমার যে অবজেক্টিভ, আমার যে পারপাস, আমার যে টার্গেট আছে, আমি সেই লক্ষ্যে কি রাইট ডিরেকশনে আছি, সেটাও আপনাকে ইভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে রেগুলারলি, এভরিডে। আজকে আপনার 5 জনের সাথে কথা বলার কথা, 5 জনকে কি আপনি কল দিয়েছেন? টু ডু লিস্টে কি সেই নামটা আপনি নিয়ে এসেছেন? এবং প্রত্যেকের কি কথা হয়ে গেছে, কে কি বললো সেটা কি সামনে একটু রিমার্ক করা হয়েছে? তার মানে হচ্ছে, ডু আই চেক রেগুলারলি? আমি কি নিজে প্রত্যেক দিন চেক করি অ্যান্ড ইভালুয়েট এবং মূল্যায়ন করি যে আমার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, এগোচ্ছে কিনা, এবং আমি সঠিক পথে আছি কিনা? সো প্রোগ্রেস করার জন্য, উন্নতি করার জন্য আপনাকে অবশ্যই প্রতিনিয়ত চেক করতে হবে। আপনাকে প্রতিনিয়ত নিজেকেই নিজের পরিমাপ করতে হবে যে আমার কাজে আমি সন্তুষ্ট কিনা। যদি নিজের কাজ সন্তুষ্ট না হন, নিজেকেই নিজে অপবাদ দিন, না আমার দ্বারা এই কাজটা করা ঠিক হয়নি, আমি কেন আজকে আমার ডেইলি রুটিন ছিল সেটা 50% করেছি, 60% করেছি, কেন 40% করলাম না? কখনোই নিজেকে নিজেকে নিজে অপবাদ দিতে কখনো কার্পণ্য করবেন না। কারণ আপনি হচ্ছেন নিজের আর্কিটেক্ট, নিজের প্ল্যানার নিজে, নিজের অ্যাডমিনিস্ট্রেটর আপনি নিজে। আপনি যদি নিজেকে বলেন না করলে করলাম, না করলে না করলাম, কার কি? নো, নেভার। এফেক্টিভ লিডারশিপের মধ্যে এই কথাটা আসে না। আপনাকে, আপনি যদি চেক করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, ইভালুয়েট করতে পারেন, ইউ আর দ্য এফেক্টিভ লিডার। আপনার আপলাইন তো বলবেই, আপনার সিনিয়ররা তো বলবেই, কোম্পানি তো বলবেই, বাট আপনি আপনাকে কি বলছেন কিনা, এগ্রি করছেন কিনা, নিজেকে নিজে নিজে ডিসস্যাটিসফাইড হচ্ছেন কিনা, নিজে যে কাজগুলো করছেন না সেগুলোর ব্যাপারে, যে হ্যাঁ আমার এই কাজটা আসলে বাদ দেওয়াটা ভুল হয়ে গেছে, এটা এই দিনে আমার করা উচিত ছিল, ঠিক আছে আমি আগামী দিন থেকে আর অলসতা করব না, আমি এভরিডে যে চেকলিস্ট আছে এভরিডে আমি সম্পন্ন করব। তার মানে আপনি আপনাকে শাসন করবেন, আপনি আপনাকে চেক করবেন, আপনি আপনাকে মূল্যায়ন করবেন, বিকজ আপনি প্রোগ্রেস চাচ্ছেন। সো একজন এফেক্টিভ লিডার হতে গেলে আপনাকে এই দক্ষতাটাও নিয়ে আসতে হবে, প্রোগ্রেস সৃষ্টি করার জন্য নিজেকে রেগুলার চেক করা, নিজেকে রেগুলার ইভালুয়েট করা, এবং নিজে যদি সেই পার্সেন্টেজে দেখেন 100%-এর জায়গায় 60, 70, 80 হয়েছে, নিজেকে বলবেন কেন 20% বাদ গেল, কি কারণে বাদ গেল, না আগামী দিন থেকে 100% কাজটাই আমি করব যেটা আমার চেক লিস্টে করা আছে, টু ডু লিস্টে করা আছে। নিজেকে নিয়ে সবসময় এইভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, নিজেকে শাসন করতে হবে, পরিচালনা করতে হবে। আগে নিজের লিডার হতে হবে, তারপরে অন্যের লিডার হতে হবে। মনে রাখবেন, আপনি একজন ট্রেনের ইঞ্জিন। আপনি যদি চলমান থাকেন, পিছনে বগিগুলোও চলমান থাকবে। আপনি যদি থেমে থাকেন, পিছনের বগিগুলোও থেমে থাকবে। সো আপনি যেভাবে ডাইনামিক, আপনার টিমও সেভাবে ডাইনামিক হবে। আপনি ট্রেনের ইঞ্জিন হিসেবে নিজেকে সবসময় কল্পনা করবেন যে আমি একজন ট্রেনের ইঞ্জিন, আমি যদি গতিশীল থাকি আমার বগিগুলোও গতিশীল থাকবে, আমি যদি থেমে থাকি আমার বগিগুলোও থেমে থাকবে। আপনি থেমে থেকে বগিকে কখনো বলতে পারবেন না এই বগি তুমি চলো না কেন, এই বগি তুমি করো না কেন, এই বগি তুমি রেল লাইনের উপর দিয়ে যাচ্ছ না কেন, এই কথা মানাবে না। সো এফেক্টিভ লিডার হতে গেলে আগে নিজেকে ট্রেনের ইঞ্জিনের সাথে কল্পনা করতে হবে যে আমি কি গতিশীলতায় আছি, তাহলে আমার টিম মানে বগি গতিশীলতায় থাকবে, তাহলে আপনার প্রোগ্রেসের সাথে সাথে তাদেরও প্রোগ্রেস হবে। সো মাই ডিয়ার লিডার্স, মাই ডিয়ার এফবিওস, প্রোগ্রেসের ব্যাপারে কখনোই আপনি দ্বিমত পোষণ করবেন না। আপনার যা প্রোগ্রেস যতদিনের মধ্যে আপনি করতে চাচ্ছেন আগে থেকে ডিজাইন করুন, প্ল্যান করুন, এভরিডে সেই কাজটুকু হচ্ছে কিনা সেই কাজটুকু আপনি করতে থাকুন। মনে রাখবেন, হঠাৎ করে কেউ কিন্তু ম্যানেজার হতে পারে না, হঠাৎ করে কেউ ডায়মন্ড হতে পারে না। তার জন্য কি করতে হয়, একটা প্ল্যান করতে হয়, টাইম প্ল্যানিং করতে হয়, এবং আপনার সবসময় কমিউনিকেশনে থাকতে হয়, তাদের ব্লেসিংস নিতে হয়, তাদেরকে জানিয়ে একটা কাজ করলে আরো পাকাপোক্ত হতে পারে। সো আপনি সবসময় এফেক্টিভলি হতে গেলে প্রোগ্রেসের দিকে নজর রাখবেন। প্রোগ্রেস, প্রোগ্রেস অ্যান্ড প্রোগ্রেস। আই ওয়ান্ট নাথিং বাট প্রোগ্রেস, এই হবে আপনার ডায়লগ। আমি আর কিছুই চাই না বাট আমার উন্নতি, আমার উন্নয়ন। নাও নাম্বার 11, সুপারভিশন। ইন কেস অফ মাই অ্যাবসেন্স, হু কভার্স ফর মি? যদি কোনো কারণে আপনি আনফরচুনেটলি অসুস্থ থাকেন, আনফরচুনেটলি কোনো লিভে থাকেন, কোনো ভ্যাকেশনে থাকেন, ওই সময় আপনার টিমের ম্যানেজমেন্ট, আপনার টিমের অ্যাক্টিভিটি গুলো কে দায়িত্ব পালন করবে টেক কেয়ার করার জন্য? এটা কি আপনি চেক লিস্টে নিয়ে আসছেন? এটাও আপনাকে চেক লিস্ট করতে হবে যে কখনো কখনো আমার একটা ভ্যাকেশন হতে পারে, একটা জরুরি কাজ পড়ে যেতে পারে, অসুস্থতা হতে পারে, ওই সময় আমার টিমকে টেক কেয়ার করার জন্য কে রেসপন্সিবিলিটি পালন করবে, কে কভার করবে আমার দায়িত্ব, আমার টিমকে সুপারভাইজ করার জন্য?
আমার ব্যক্তিগত কিছু কাজকে সুপারভাইজ করার জন্য সেই সুপারভিশনের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এবং আপনি আপনার সুপারভিশন নিজেরটাও খেয়াল রাখবেন, টিমেরটাও খেয়াল রাখবেন। এবং সবসময় সুপারভিশনের জন্য আপনার অ্যাবসেন্সে সামবডি থার্ড পার্সন আপনার টিমের আপলাইন কেউ যাতে পালন করতে পারে সেটাও আগের থেকে আপনাকে প্ল্যান করে রাখতে হবে। নাম্বার 12, এক্সাম্পল। ডু আই সেট স্ট্যান্ডার্ডস বাই মাই বিহেভিয়ার? আমি কি এক্সাম্পল তৈরি করতে চাই? আমি কি স্ট্যান্ডার্ড সেট করেছি? আমার যে আচার আচরণ, কর্ম, পরিকল্পনা, অ্যাক্টিভিটি, এটাকে সার্বিকভাবে আমরা বিহেভিয়ার বলতে পারি। আমি কি আমার বিহেভিয়ারে সন্তুষ্ট? সেটা কি একটা মান সম্পন্ন হচ্ছে? সেটা কি একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, ফলো করার মতো হচ্ছে? নাকি আমি চুপচাপ ট্রেনের ইঞ্জিনের মতো বসে আছি আর বগির দিকে তাকিয়ে আছি আর বগির কথা সমালোচনা করছি, বগি চলছে না, বগি চলছে না, বগি চলছে না? নেভার এভার। আপনাকে ডাইনামিক হতে হবে, আপনাকে এক্সাম্পল তৈরি করতে হবে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে, যে স্ট্যান্ডার্ড আপনি আগে থেকে সেট করে করে যাচ্ছেন, যে বিহেভিয়ার গুলো, যে অ্যাকশন গুলো, যে কর্মপ্রণালী গুলো আপনাকে স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে, সেই স্ট্যান্ডার্ড কি আপনার সেট করা হয়েছে? সেই স্ট্যান্ডার্ডটা কি সেটা আপনার ডাউনলাইনকেও শেখাতে হবে। আপনাকে তো চলতে হবেই, সেভাবে আপনার ডাউনলাইনকেও চলতে হবে। আপনার পার্সোনাল বিহেভিয়ারের কথা যদি বলা হয় যে আমার দ্বারা কোনো লোক কোনোদিন অসন্তুষ্ট হবে না, আমি সেই ধরনের বিহেভ করব, এটা পার্সোনাল বিহেভিয়ার। টিম বিহেভিয়ার কি? আমার টিম সবসময় আমার সাপোর্টে হ্যাপি হবে, সেটা হবে টিম বিহেভিয়ার। যে আপলাইনদের সাথে বিহেভিয়ার, কখনোই আপলাইনটা বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে পারে, একটা জিনিস এক্সপেক্ট করেছেন, চেয়েছেন বা আশা করেছেন, কোনো কারণে করতে পারেনি, হয়তো আরেকদিন করবে, বাট ওই সময় তাকে আপনি মিসবিহেভ করবেন না, বিকজ আপলাইনকে বলা হয় পিতৃতুল্য। পিতামাতার সাথে যেমন অন্যায় করা যায় না, তেমনি আপলাইন অন্যায় করা যায় না। কখনো কোনো জিনিস পিতার কাছে চাইও কিন্তু সন্তানরা পায় না, কারণ পিতারও একটা সীমাবদ্ধতা থাকতে পারে। সো আপনাকে খেয়াল রাখতে হবে, আমার পিতার কাছে চাইলাম, সে দিল না, হয়তো বা তার সীমাবদ্ধতা আছে, এইভাবে পজিটিভ থাকবেন। কিন্তু এটা বললে ভুল হবে, পিতার কাছে চাইলাম, আমি তার কেমন সন্তান যে চাইলাম আর পাইলাম না, আপলাইনের কাছে চাইলাম আর পাইলাম না। এই ধরনের কোনো অপবাদ সৃষ্টিকারী মানসিকতা বা বিহেভিয়ার যেন স্ট্যান্ডার্ডের ভিতরে না আসে, এটাও কিন্তু একটা অনেক বড় কারণ। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় এইভাবে ভুল করে আপনার সাথে মনোমালিন্য করে সেটা টিমের ভিতরে ছড়াতে থাকে। তখন কি হয়? টিম তো কিছুই জানবে না, তারাও একটা খারাপ ধারণা ওই আপলাইনদের প্রতি সৃষ্টি করতে থাকে। আসলে কিছুতেই কিছু না, নাথিং। কিন্তু দেখা যায় যে তার প্যাশন নাই, তার ধৈর্য নাই, সে প্যাশনেট ছিল না, বা তার মূল্যায়ন নাই, এই জন্য সে মূল্যায়ন করতে না পেরে ভুলভাবে মূল্যায়ন করছে এবং সেটা টিমের ভিতরে একটা ম্যানিপুলেশন সৃষ্টি করছে। এইভাবে যাতে আমাদের বিহেভিয়ারটা ম্যানিপুলেটেড বিহেভিয়ার না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অলওয়েজ শুড বি প্যাশনেট। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ সবসময় বলেন যে সবুর করে আমি তার ফল দেই। কখনোই যেন কোনো কিছুর ব্যাপারে আমরা আপলাইনকে ব্লেম না করি, কারণ আপলাইনকে ব্লেম করা মানে হচ্ছে পিতামাতাকে ব্লেম করা। আপলাইনের সমস্ত বিহেভিয়ারই এক একটা শিক্ষা, এক একটা পাথেও এক একটা সাপোর্ট হিসেবে নিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে আপলাইনের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে। আমি হঠাৎ করে আপলাইনের কাছে এমন কিছু চেয়ে বসবো না যাতে আপলাইনের সীমাবদ্ধতার বাইরে সেটা চলে যায়, এবং তার হয়তো সময়ের খাতিরে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, সে হয়তো সেটা সেই সময় যদি করতে না পারে, তাহলে আর এক সময়ের জন্য সেটা সেট করতে হবে, কোনো ব্লেম ছাড়াই। সো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে 12 পয়েন্টস পর্যন্ত আমাদের ছিল লিডারশিপ স্কিলস। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ট্রেনিং, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ অল, যে আমাদের প্রত্যেকের ভিতরেই এই 12টা গুণাবলী আমরা সৃষ্টি করব এবং সেটা যাতে একটা স্ট্যান্ডার্ড হয়। ওকে।